কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের উপজেলা লিডার ম্যাডাম আমাদের যারা কন্টেন্টকে ভালোবাসে, যারা কন্টেন্ট তৈরি করে, তারা তাদেরকে আসার জন্য বলেন। আমরা সর্বপ্রথমে যা অল্প কয়েকজন আছি তাদের উদ্দেশ্যে আপনি নোয়াবাড়ে টোটাল মানে ঐতিহাসিক সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। আসলে আপনাকে ধন্যবাদ। আমরা এমন একজন মহিলা আমাদের লাক্ষামবাসীর কথা পৃথিবী যারা সেই দিকে আসে আমার ভক্ত বাবারা অথবা নারী সংস্কার তাদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার জন্য ওনাকে জানানোর জন্য কমপ্লেন বসবাস ওনার পৈতৃক বাড়ি ছিল ওই চারেনি বাড়ি, ওনার বাবু জমিদার পৈতৃক জমিদারি প্রাপ্ত হয়েছে। হওয়ার পরে এখানে ওনার জায়গা এখানে কি বলি জমিদারি। আচ্ছা, এখানে টোটাল জমির পরিমাণ মানে এটা এমন কিছু অর্জনী নেশা 21,000 একর জমি, মানে এটা ওয়াক্ফ করে দিয়েছেন, তবে সবগুলা ওয়াক্ফের রায় লিখবেন। 21,000 একর আছে প্রজাদের মধ্যে বিলি করে দিয়েছেন 21,000 আর 297 একর ওয়াক্ফের রাহে লিখলা আল্লাহর হস্তে, এটা জনগণের সম্পদ, এটা আপনার ওয়ারিসদেরও না অন্য কারণ জনগণের রাহেলে আল্লাহর হস্তে। এই 297 একরের মধ্যে আমরা খোঁজখবর দেখি প্রায় 290 একরের কোনো ক্ষতি বিভিন্নভাবে চলে গেছে, যেহেতু কিছু ব্যবহার কলেজে নিচে থেকে নিচে। হ্যাঁ, আর সর্বশেষ 7 একর জায়গা এখন দৃশ্যমানা মাত্র 7 একরের মধ্যে এই জাদুঘরকে সরকার দিচ্ছে 4.54 একর, মানে 4.5 একর জায়গা পঞ্চায়েত সম্পদ। এটা হলো জাদুঘর। এর মধ্যে আমরা যতটুকু জানি এই জাদুঘর এখনো এর এই 4.5 একর জায়গার মধ্যে 1 একর জায়গার কোনো ভূতি এখনো যাচ্ছে আশেপাশে কোথায় আছে জি কোথায় আছে কেমনি আছে। আচ্ছা, এটা তো মনে হয় আমরা জাদুঘরে যখন আসি, জাদুঘরে এই যে চতুর্দিকের যে অব্যবস্থাপনা এগুলো দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায়। যেমন এই যে আপনাকে আমি এই প্রসঙ্গে একটু বলি, এই যে না গেটটা প্রসঙ্গে একটু বলি, এই যে গেটটা এরকম কেন। আচ্ছা, আমি বলি, আমরা কিছুদিন মার্কিন ডাক্তার নবাড়িতে আসছিলেন, আসার পরে উনি হেরিটেজ হিসাবে হেরিটেজ দেখছেন। আসার পরে উনি দেখছেন যে না, হেরিটেজের আশেপাশে পরিবেশ তৈরি হয় না, হেরিটেজের আশেপাশে কোনো স্থাপনা ঝুঙ্গি ঝামেলা বিল্ডিং টিল্ডিং এগুলা থাকে না। দুঃখজনক হলেও সত্য, আমরা হয়তো হেরিটেজের ফ্লেভারটা বুঝি নাই, গুরুত্ব বুঝি নাই। হ্যাঁ, অথবা আমাদের প্রশাসনে যারা আছেন, আমাদের আসামবাসী যারা আছেন, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এটা বুঝি নাই, যার জন্য ওনার বাড়ির আশেপাশে আমরা অনেকটা কি করে রেখেছি, স্থাপনা করে রেখেছি, কেউ দখল করতেছি, কেউ এখানে ডিস্টার্ব করতেছি, হ্যাঁ, কেউ এখানে এই ধরনের একটা অবস্থাপনা আছে। তো সেই সচেতনতার জন্যে আসলে আমাদের এই কন্টেন্টের যে আয়োজন, এটার উদ্দেশ্যে যেটার সাথে যাতে আমাদের সবার থাকে, সবাই যাতে এটার ফ্লেভারটা বোঝে, গুরুত্বটা বোঝে। হ্যাঁ, দিন এই যে আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে একসময় একটা বিশাল একটা আন্দোলন হতে পারে কন্টেন্টের মাধ্যমে। জনগণ আগে 10 জন 20 জন 100 জন 1000 লোকের ভক্ত হয়ে যাবে, তারা বিশ্বের লোকজন হয়ে যাবে। আজকে আমরা 20 জন এসে আগামী হতে দেবে, আগামী বছর এখানে 100 লোক 1000 লোক 10,000 লোক এরপরে কি হবে, এরপরে আর এখান থেকে জাদুঘরের থেকে আমাদের এখানে আসলে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কারণ আমাদের রাস্তা নিয়ে আমরা সীমাবদ্ধ ছিলাম, দোতলা একটা সীমাবদ্ধতা ছিলাম, যার জন্য আমাদের 19 কোটি টাকার একটা স্থান ঝুলিয়ে এই টাকাটা থেকে আমরা এই যে দিল্লিতে দেখুন পেলাম, এখানে একটা কনফারেন্স রুম হবে, পাঠাগার হবে, লাইব্রেরি হবে, প্ল্যান করা পিছনে পাওয়ার স্টেশন হবে, এখানে 7টা গ্যালারি অলরেডি নবাড়ির ভিতরে। আমরা এই জাদুঘর করার পরে 23 সালে 6 নভেম্বর আমরা জাদুঘর করার পরে এখানে 7টা গ্যালারি
7টা গ্যালারি আমরা স্থাপন করেছি। 7টা গ্যালারিতে প্রায় 300 নিদর্শন আছে এখানে আছে গ্যালারি ছাদের ভেতরে। এবং আমাদের আরো 200 নিদর্শন রেডি আছে। আমরা এগুলো প্লেস করতে পারছি কিনা, কারণ আমাদের দোতলা খালি করা লাগবে। এই জন্য আমরা এই দোতলা খালি করা লাগবে। আমরা আরো 200 নিদর্শন আছে এরকম। যারা নবাড়ি জাদুঘরে আসবেন গ্যালারিগুলো ভিজিট করতে পারবেন। আমরা এখন কিন্তু গ্যালারিতে ঢুকছি। আপনারা দেখবেন যে গ্যালারির ঐতিহাসিক বর্ণনাটা আমাদের ছোট মহোদয় আমাদেরকে এটা আমরা বাগিচা পাইছি আয়ারল্যান্ড আমরা একটু করে খাই। এটা এক জায়গাতে, ওটা এক জায়গাতে কিছু জিনিস ছিল না, বিকৃত পাবে। এটা আর কিছু জিনিস পাইলে কোনো কিছু পাই যাবে মানে এটা একদম হ্যাঁ। এটাকে এই পার্টগুলোরে আমরা এক জায়গায় করছি করি। এখন এটা আমরা এই যে খাট, যে খাটের আর ওই যে ছবিটা দেখছেন, আমার মনে হয় ছবিটা আমাদের সবার আমরা দেখাতে ছবি আছে। কদিন লেখার আসলে ছবি আছে ব্রিটিশ মিউজিয়ামে কাল করি। আমরা ব্রিটিশ মিউজিয়ামে একটা ছবি আছে, কেউ বলতেছে এই ছবিটা ঘুরানো আছে। উনি বলতে আমার তো আবার চেহারা দেখতে না। আমরা শুনছি যে রানী ভিক্টোরিয়াকে উনি একটা ছবির ফুল পাঠাইছে। হ্যাঁ, আমার শর্ত দিছে, শর্ত দিছে আমার ছবি জনসম্মুখে রাখা যাবে না। হ্যাঁ, এটা কি করতে হবে, এদিকে ডার্ক রাখতে হবে, সাদা সাইডটা রাখতে হবে সাদা। তো লন্ডন মিউজিয়ামে যে ছবি আছে সেদিকে কোনো চেহারা রাখবে না। তো এখন তার জন্য সরকার এখানে এক জনে একইভাবে ছবি উপস্থাপন করে। এটা তবে বাংলাদেশ গভর্নমেন্ট কি করছে, এই যে দেখেন কি দিবে এই জাদুঘর, বাংলাদেশ জাদুঘর এই জায়গাটা করছে, ছবিটা আঁকাইছে, আঁকায় তারা 2 জায়গায় থেকে এটা আরো দর্শন করছে। করার পরে সিম্পল হিসাবে এই ছবিটা দেখে মার্জিত আছে। উনি যেমন পর্দাশীল ছিল, উনি কিন্তু সুস্থ চেহারা ছিল না, বাঙ্কুভঙ্গ ছিল না, চুলো করে খোলামেলা ছিল না। তোমরা এই ছবিটা খালে আমরা যতটুকু জানি যে উনি পদ্মার আড়ালে থেকে ওনার নবাবিটা সম্পূর্ণ পরিচালনা করতেন, বা ওনার যে পদাদের সাথে বা ওনার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বললেও কিন্তু পদ্মার আড়াল থেকে এই হিসেবে এই মানে তথ্যটা কতটুকু শুধু এটা না, আপনাকে যখন কুমিল্লাতে আপনার পরবর্তী নবাবটা দিছে, উনি কিন্তু ডগলাস ঘাটের সামনে আসে না, মঞ্চে আসে না। ডগলাস ঘাটের স্ত্রী ওনাকে পর্দার আড়ালে নবাব বুঝা যায়। কুমিল্লা শহরে তখন 7 দিন ধরে উৎসব হচ্ছে। কুমিল্লা শহরে যে কতগুলো রমরম অবস্থা ছিল বা কিন্তু সেই অনুষ্ঠানে সবাই ছিল মঞ্চে, কিন্তু উনি বুঝা যায় উনি শুধু নবাব ছিল না, উনি আমাদের মুসলমান ধর্মীয় একজন মানে পথ প্রদর্শক হিসেবে ছিলেন। যে আমাদের বর্তমান যে নারী সমাজে আমরা যে প্রতিদিন পত্রিকা পাতায় খুলে যে দর্শনের যে জিনিসটা দেখি, ওনার মনে হয় ওনার এই যে কালচার বা ওনার চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি আমাদের এই যুব সমাজের নারী সমাজের মধ্যে যদি মনে হয় প্রচলিত হয়, মনে হয় আমরা এই ইসলাম ধর্মের যে বিশালত্বতা, যে সৌন্দর্যটা, এটা কিন্তু সারা বিশ্বের কাছে মনে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আমরা গ্যালারিগুলো দেখি, সেই গ্যালারিগুলো সম্পর্কে একটাতে জন্মগ্রহণ করা হয়েছে আর একটাতে উনি মারা গেছেন। শরীরের স্থাপনা ঠিক আছে, কিন্তু সত্যিকার ছিলেন উনি হাতিতে করে হাতিত করে গিয়ে শাসন করতেন। সেই সৌর্যবীর্য ছিল একজন পুরুষ যেমন শাসন পদ্মাসীন ছিলেন। ইসলামকে উনি লালন করতেন, মনে মানে লালন করতেন। ওনার যে রূপজালাল বা ওনার যে সংগ্রহশালা ছিল সেখানে উনি উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি 4 ভাষায় পণ্ডিত ছিলেন। অন্তত 1830 সালে যখন আমাদের রোকেয়া শাখা 8 বছর আগে উনি কুমিল্লায় একটা স্কুল প্রতিষ্ঠা করেন। আমাদের যে নারী জাগরণের অন্তর্ভুক্ত হলো রোকেয়া শাখা হোসেন।
এটা আমরা কিন্তু মানে আমাদের পাঠ্যপুস্তকের বই বলে আসলে দেখা যাচ্ছে ওরা যদি 7 বছর আগে শুরু করে স্কুলে শুরু করেন, স্কুলে করে ফেলেন, মেয়েদের জন্য শুরু করেন, স্কুলে করেন। বিষয় হচ্ছে বহুল প্রচারের কারণে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রচারটা বেশি হয়েছে, আমাদের ফ্যাটিনেসা আমাদের ওনার প্রচারটা একটু কম হয়েছে, যার কারণে নারী জাগরণ উপমহাদেশের প্রথম মহিলা নগর নারী জাগরণের প্রতি কৃতজ্ঞতা। আমরা যখন ছোট ছিলাম ক্লাস 4 সমাজ বই আমাদের ছিল, সেখানে রোকেয়া সাখাওয়াত এবং হচ্ছে নওয়াব ফজলুল দুজন পাশাপাশি ছিলেন। সেখানে নওয়াব ফজলুল গুণকীর্তন ছিল, কিন্তু কোনো কারণে অদৃশ্য কারণে এক সময় পাঠ্যপুস্তক থেকে ওনাকে ওনার যে টপিকগুলো ছিল এগুলো সরিয়ে নেওয়া। না আমরা তো ওনার পাঠ্যপুস্তকে ওনার টপিকগুলো লেখালেখি ছিল, আস্তে আস্তে কালে পরিবর্তন এগুলো আচ্ছা প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলে পড়ে এটা আবার হাই মাদ্রাসা ঠিক আছে। রূপ জেলারও হয়েছে, রূপ জেলার যে গন্ধটা আমরা এটাও কিন্তু তখন মহিলা জন্মের 7-8 বছর আগে এটা পাবলিশ হয়েছে। রোকেয়ার জন্মের 4 বছর আগে এটা তো আপনি বলতে পারেন না যে এটা আসে না কেন আসলে মিডিয়ার সামনে যায় না, এভাবে পাবলিশিং করে না, এটা একটা কারণ। আর রোকেয়া যেহেতু কলকাতায় ছিলেন, আমাদের সাহিত্যে সাহিত্যিক সাংবাদিক যারা ছিলেন সবাই দেখছিল আমরা পরবর্তীতে দেখি যেহেতু এটা আমাদের নিদর্শন, এটা এখানে এই শিল্পটা আসলে ওনার যে সমস্ত বিশেষ করে মূল্যবান যে জিনিসগুলা এখানে মানে তৎকালীন সময়ের যে দলিল বা অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বেশি করে মূল্যবান জিনিসগুলো যেগুলো উনি এখানে রক্ষিত রাখেন। আর এইগুলো এগুলো সম্পর্কে একটু বলতে এটা কারুকাজটা দেখছেন কত সুন্দর, হ্যাঁ অসাধারণ কারুকাজ দেখছেন এই সময়। এই যে কারুকাজ এটা চেয়ারটা দেখেন, চেয়ারটা দেখছেন, এটা দেখছেন হ্যাঁ আরো 100 বছর আগে 100 বছর উনি মারা গেছেন তো 100 বছর হয়ে গেছে, তাহলে ওনার 123-24 বছর আগে চেয়ার কিন্তু এখনো অক্ষত আছে। আর একটা হচ্ছে যে কাঠের আলমারি আর স্যার যে তখন কিন্তু পেন্ডুলামটা চলতো, ঠিক আছে, সময়ের আবর্তনে আর কালার বিবর্তনে আজ থেকে প্রায় 110 বছর পর্যন্ত এগুলো কিন্তু যে অবস্থা ছিল, পরবর্তীতে এসে এটা যখন সমস্যা করলো তখন কিন্তু কিছু ওইটাতে পরিবর্তন ছিল। কিন্তু এখন এই ঘড়িটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু কিন্তু অনুমান করতে পারি যে আসলে কত শৌখিন ছিলেন। অর্থাৎ প্রাচীন যে সমস্ত নিদর্শনগুলা ওনার কাছে সবচেয়ে বেশি গচ্ছিত থাকতো। আর কয়েকটা গ্যালারি আছে, আমরা একটু ভিজিট করি এরপর। এখানে এটা টেবিল এবং এই টেবিলে বসে উনি কিন্তু এই টেবিলটা আমরা যতটুকু দেখি নকশাটা কিন্তু নিচে
হ্যাঁ, এটা হচ্ছে নিচে কিন্তু দারুণ নকশা কিন্তু। এই নকশাটা এই টেবিলটা কিন্তু চাপাতা গাছে চা পাতা গাছের যে শিকড় আছে এই শিকড় দিয়ে কিন্তু সেটা তৈরি করা। আসেন আমরা বাকি জায়গায় কি অবস্থা হয় আমরা এখন স্লো গেছে, এখন আপনারা চালাইবেন। এই যে ফোনটা স্যার এই ফোনটা ল্যাপটপটা সম্পর্কে একটু বলুন। ল্যান্ডফোন হচ্ছে যে আমাদের আগে যুগে আমরা যে গ্রামোফোন ইউজ করতাম, হ্যাঁ এটা হচ্ছে যে আগের যে অ্যানালগ যে টেলিফোন, এটা দিয়ে কিন্তু আগে কিন্তু আমাদের এই টেকনিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করে দিত। এটা একটা আমাদের এই মোবাইলের পুরানো একটা নিদর্শন। যে 150 বছর আগেও আলেকজান্ডার গ্রাহাম বেল এটা আবিষ্কার করেন। প্রথম মানে 150 বছর আগে আমরা তো দেখি এগুলা কিন্তু এখন দেখি কিন্তু এগুলো আমাদের কাছে তো ইজি মনে হয়, যেমন আমরা যে মোবাইল ইউজ করতেছি মোবাইলটা কত সহজ মনে হয়, তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু এত সহজ ছিল না। 150 বছর আগে চিন্তা করা যায় যে 150 বছর আগে উনি ব্যবহার করতেন। ওনারা এখনো ওনার যে তৈজসপত্র, ওনার যে বিভিন্ন ব্যবহার্য জিনিসগুলো 200, 150, 100 বছর আগে এখন পর্যন্ত আমাদের যারা খুব শৌখিন মানুষ, জলস্পন্ন মানুষ, তারা এখন এগুলো ব্যবহার করতে পারে না। এই যে আমরা একটু আগে দেখলাম ওনার একটা ফার্নিচার আমাদের কারুকার্য সহ, যে এটা হচ্ছে চা পাতা গাছের হচ্ছে শেকড় দিয়ে করা। তাহলে কত শৌখিনতা এবং কত মননশীলতা থাকলে এটা উনি করতে পারেন। ওনার প্রতিটি নিদর্শন আমাদের জন্য শিক্ষণীয়। আমরা আরেকটু আসি ইতিহাসগুলো দেখি, এদিকে আসি। হ্যাঁ ম্যাডাম আসবো আর গান আমরা প্লিজ গান দিবেন, আমরা কথা বলবো। আমি এই ম্যাডামের কাছে জানাবো আমাদের কথা বলি। এখানে সবচেয়ে ঐতিহাসিক দলিল এটা একটু দেখাও, এটা হ্যাঁ বাড়ি দেখাও। স্বীকৃতির জন্য বানানো হচ্ছে।